নমস্কার, কেমন আছেন সবাই? নন্দিনী সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। প্রথমেই বলে রাখি, অনেক রিকোয়েস্টেড ভিডিও জমে আছে, মানে আপনারা অনেকেই অনেক রকম ভিডিও শেয়ার করার জন্য রিকোয়েস্ট করেছেন। সেগুলোই আস্তে আস্তে শেয়ার করব, তবে একদিনে তো হবে না। আজকে যেমন আমি রেগুলার যে ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজগুলো করি একটু ভালোভাবে দেখাতে বলেছিল হস্টান টেক্সাস ইউএসএ থেকে দেবাদ্রিতা মুখার্জি, সেটাই দেখাচ্ছি। তারপর তো কাজ চলতেই থাকবে। প্রথমেই বলে রাখি, ফ্রোজেন শোল্ডারের অনেক রকম এক্সারসাইজ আছে, তার মধ্যে আমি যেগুলো করি সেগুলোই শেয়ার করছি। ফার্স্ট, যেই হাতে ব্যথা সেই হাতটা একটু নিচ থেকে অল্প অল্প ঘোরাতে ঘোরাতে ওপর দিকে ওঠানো পর্যন্ত ঘোরাতে হবে। তারপর আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। এইভাবে 10 বার করতে হবে। ভিডিওতে তো অতবার দেখানো সম্ভব হলো না। সেকেন্ড, দুই শোল্ডার একসাথে ক্লকওয়াইজ আবার অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার ঘোরাই। থার্ড হলো শোল্ডারগুলো আপ ডাউন করতে হবে। আর ফোর্থ হলো হাত দুটোকে পেছনে নিয়ে যেই হাতে ব্যথা সেই হাতটাকে অন্য হাতের ওপরে রেখে ওপর দিকে যতটা পারি ওঠাতে থাকি, আবার নামাই। ফিফথ হলো দুটো হাতকে একসাথে জোরে চেপে একবার সামনে একবার বুকের কাছে আনতে হবে। সিক্সথ হলো যেই এক্সারসাইজটা দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি মানে সব এক্সারসাইজ তো মুখে বলা যায় না, একটু দেখে নেবেন। সেভেন্থ হলো হাত দুটো সামনে নিয়ে একসাথে মাথার ওপরের দিকে তুলতে হবে, নামাতে হবে। সব এক্সারসাইজগুলোই 10 বার করে করতে হবে। এইথ, ওয়ালে হাতটা রেখে বারবার প্রেসার দিতে হবে। আসলে এক্সারসাইজগুলো হচ্ছে যে জায়গাটায় ফ্রোজেন হয়ে আছে সেই হাতে যাতে ব্যথা লাগে সেই রকম এক্সারসাইজ। নাইন্থ হলো, এটা অনেকেই জানেন, হাত দুটো একসাথে দেওয়ালে গুটি গুটি ভাবে ওঠাতে হবে যতটা পারা যায়, তারপর আবার সেইভাবেই নামাতে হবে। লাস্ট দুটো ভালোভাবে ভিডিওতে দেখিয়ে দিলাম। ছেলেদের থেকে নাকি মেয়েদের ফ্রোজেন শোল্ডার বেশি হয়, কিন্তু আমরা কেউ প্রথমে সেটা বুঝতে পারি না। হাতে ব্যথা, হাত ওপরে ওঠাতে পারছি না, কদিন পর ঠিক হয়ে যাবে, এই সব ভেবে ভেবে দিন কাটাতে থাকি। আমারও হয়েছে তাই ব্যাপারটা এখন ফিল করতে পারছি যে এটা একটা কঠিন রোগ, যার কোনো রকম মেডিসিন তো নেই, শুধু পেন ক্লিনার ছাড়া। অনেকেই বলে যে 4-5 বছরের আগে এটা কোনোভাবেই কমার চান্স নেই, আবার অনেকেই বলে সারা জীবন এক্সারসাইজ করে যেতেই হবে, সাথে ফিজিওথেরাপি। আর ফিজিওথেরাপি করতে পার ডে কত খরচ হয় সে তো সবাই জানেন। তাই আমি আমার বন্ধুদের বলবো, আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকেই বলবো, এই রকম ব্যথা অনুভব হলেই একদমই ইগনোর করবেন না। সাথে সাথে আগে এক্সারসাইজ চালু করবেন, তারপর ডক্টর দেখাবেন। আর ডক্টরও সেই এক্সারসাইজ করতেই বলবে। এদিকে কথা বলতে বলতে সেলফটাও পরিষ্কার করে নিয়েছি। জানালার সামনে থাকার জন্য একটু বেশি ধুলো হয়। সকালে ঘুম থেকে উঠে কিছুটা কাজ করে তারপর এক্সারসাইজগুলো করেছি। হাজবেন্ড অফিসে বেরিয়ে গেছে ওই সকাল 6:40-এ, তারপর এক্সারসাইজটা করেছি। অন্যদিন আরও আগেই করি। ভাবলাম এই অসুখ বিসুখ নিয়ে ভিডিওটা স্টার্ট করব, থাক একটু পরেই করি। অসুখ বিসুখ তো মানে প্রত্যেকেরই লেগেই রয়েছে, এগুলো আর শুনতে কার ভালো লাগে। যাই হোক, দেবাদ্রিতা মুখার্জি এত দূর থেকে রিকোয়েস্ট করেছেন, সেটাই না রেখে পারি। যদি কোনো তার উপকার হয়, যদি তুমি ভিডিওটা দেখে থাকো অবশ্যই জানাবে। এদিকে সোনাও ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ। তারপর মা মেয়ে একসাথে ব্রেকফাস্ট করে ঘরের আরও কিছু ডাস্টিং ছিল সেগুলো করে ঘরগুলো এখন ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপর এই যে চালটাও ধুয়ে রাখছি আর বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এতে ভাতটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। জানি এটা সবাই জানে। আমি কি করি, চালটা তো 30 মিনিট বা 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখি, তারপর ইন্ডাকশানে ভাত বসিয়ে ভালো করে ফুটে উঠলেই ইন্ডাকশানটা বন্ধ করে দিই। আবার 10 মিনিট পর চালিয়ে ভাত ফুটে উঠলেই ভাতের ফ্যান ঝরিয়ে নিই। এইভাবে করলে গ্যাস বলুন বা ইলেকট্রিক খরচ ভীষণ কম হয়।
এদিকে গতকাল হাজব্যান্ড চাল এনেছিল। সামনেই তো পয়লা বৈশাখ, নতুন বছর আসার আগে ঘরের সব কিছু তো একটু ভালো করে পরিষ্কার করতেই হবে। এখন যদি এই চালের কন্টেনারটা না ধুয়ে চাল রাখি তাহলে আর ধোয়াই হবে না। এর মধ্যে যদিও খুব বেশি চাল ধরে না, ওই 10 কেজি মতো হয়, সেটাই আমাদের প্রায় 1.5-2 মাস চলে যায়। আবার কোনো কোনো সময় তো তার বেশিও চলে যায়। তাই মেজে ধুয়ে পরিষ্কার করে রাখলাম, শুকিয়ে গেলে তারপরে চালগুলো ঢেলে রাখবো। মৌসুমী রয় দিদিভাই আমাকে লিখেছেন, তোমার ভিডিওতে কমেন্টস করতে এই প্রথম আসলাম। তোমার প্রতিটা ভিডিও আমি দেখি, কিন্তু তোমার সাথে কথা বলিনি। খুব ভালো হয় ভিডিওগুলো, সহজ সাবলীল চিন্তাভাবনার মাঝে তুমি যে ভিডিও বানাও সত্যি সেটা মন কেড়ে নেয় আমার। তোমার মেয়েকে দেখলে আমার নিজের মেয়ের কথা মনে হয়। একই বয়স দুজনার। ভালো ভালো ভিডিও বানাও, অপেক্ষায় রইলাম। ভালো থেকো। প্রথমে বলি দিদিভাই, অনেক অনেক ধন্যবাদ ফার্স্ট টাইম কমেন্টস করার জন্য, আমার সাথে কথা বলার জন্য। আমি সত্যি ভীষণ খুশি। আর হ্যাঁ, আমি যেরকম সিম্পলভাবে থাকতে পছন্দ করি, ভিডিওটাও সেইভাবেই প্রেজেন্ট করি। যাই হোক, তোমার আরও কমেন্টসের অপেক্ষায় রইলাম। আর তুমি লিখেছো যে আমার মেয়েকে দেখলেই তোমার নিজের মেয়ের কথা মনে হয়। এই নিয়ে কোনো কমেন্টস করলাম না, কারণ ব্যাপারটা ঠিক না বুঝতে পারলাম না। আর না বুঝে কমেন্টস করাটা ঠিক হবে না বলো। তাই কিছু মনে করো না দিদিভাই। ভালো থেকো, হাসি খুশি থেকো। ঘরের সমস্ত কাজ করে নিয়েছি, এখন রান্নাটা বাকি। সকালের দিকে যেদিন রান্নার চাপ না থাকে সেদিন সব কাজবাজ করে রান্নাটা করি, এতে আমার ভীষণ সুবিধা হয়। এক হাতে যখন ঘরের সমস্ত কাজ করি, একদিক একদিক করে কমপ্লিট না করলে খুব অসুবিধা হয়। কী হয় বলুন তো, একসাথে সব কাজ করতে গেলে কাজও দেরি হয়, আর ঘরগুলোও টিপটাপভাবে গোছানো থাকে না। কাজের চিন্তায় মাথাও ঠিক থাকে না। তাই স্টেপ বাই স্টেপ কাজ করলে আমার তো খুব সুবিধা হয়। আজকে শঙ্কর মাছ রান্না করব। তার জন্য 2টো এলাচ, দারচিনি আর লবঙ্গ, এই গরম মশলাগুলো বেটে নিচ্ছি। যে কোনো রান্নায় যদি একটু কষ্ট করে গরম মশলাটা বেটে রান্নায় দেওয়া যায়, তার গন্ধটা দারুণ হয়। বাজারের কেনা গরম মশলাগুলোতে দারচিনিটা বেশি থাকে। যত ভালোই প্যাকেটের গরম মশলা, মানে গুঁড়ো গরম মশলা কেনা হোক না কেন, বাটার মতো গন্ধটা আসে না। মাঝে তো বাটাবাটিটা একদমই বন্ধ করে দিয়েছিলাম ওই হাতে ব্যথার জন্য। এখন আবার মাঝে মাঝে একটু বেটেই নিই। আর ঘরে যদি সব গোটা গরম মশলা মিশিয়ে গুঁড়ো করেও নিই, তাও আমার যেন মনে হয় বাটা মশলার মতো গন্ধ হবে না। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। সাথে ভিডিওটি আপনার কেমন লাগলো একটা ছোট্ট কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে সোনাও কলেজে গেছে ওই সকাল 10টা 15 নাগাদ। ভাত তো খুব একটা খায় না, তাই কয়েক পিস তরমুজ কেটে দিয়েছি, সেটাই খেয়ে গেছে যাবার সময়। ও যাবার পর আমিও কিছুটা রান্নার জোগাড় করে ভাবলাম আগে তরমুজটা খেয়ে নিই, তারপর রান্না করব। এদিকে ভাত তো প্রায় হয়েই গেছে। তাছাড়া আর কিছু না, ওই তরমুজ দেখলে না আমি জাস্ট ওয়েট করতে পারি না, যেহেতু এটা রসালো ফল আর এটা আমি ভীষণ পছন্দ করি। যাই হোক, এখন আগে ধীরে সুস্থে তরমুজটা খেয়ে তারপর রান্নাটা শুরু করব। তারপর আবার ওই 12:30 নাগাদ ফিজিওথেরাপি করতে আসবে, তার জন্য প্রায় 20-25 মিনিট তো সময় লাগবে। তার আগেই রান্নাবান্না সব কমপ্লিট করে রেডি হয়ে থাকবো। মাকারি আইডি থেকে লিখেছে, ভীষণ সুন্দর ভিডিও, অনেক অনেক ভালোবাসা দিদিভাই, আমি ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখলাম। থ্যাংক ইউ, ফার্স্ট টাইম ভিডিও দেখেই কমেন্টস করেছো। ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। শিবরাজ ডায়েরি থেকে লিখেছে, দিদিভাই তোমার ভিডিও দেখতে খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ, এভাবেই পাশে থেকো আর এভাবেই উৎসাহ দিয়ে যেও। এদিকে মাছটা তো অনেক আগেই বের করে রেখেছিলাম, মাছের বরফ ছেড়ে গেছে। আর একবার ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এই তো রান্নার সব জোগাড় করে মাছটা রান্না করা শুরু করব। শঙ্কর মাছ আমি দুভাবে রান্না করি। কোনো দিন মাছগুলোকে হালকা ভেজে নিই, আবার কোনো সময় ওই আলু কষানোর সময় মাছগুলো বেশ ভালো করে কষিয়ে তারপর রান্না করি। এই মাছ তো একটু নরম হয়, জানি এই মাছ অনেকেই খায় না, আমরা আবার বেশ পছন্দ করি।
আজকে আর রসুন দিইনি, জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভাজতে ভাজতে খুব অল্প পরিমাণেই পেঁয়াজ দিয়েছি। এবার আলু আর পেঁয়াজ একসাথে ভেজে মশলাটা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে দিয়েছি লঙ্কা বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো আর একটা টমেটো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নুন হলুদ তো দিতেই হবে। মশলাটা দিয়ে বেশ অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত ঢেকে ঢেকে কষিয়ে তারপরে গরম জল দিয়েছি। আর এই মাছে না খুব বেশি ঝোল ভালো লাগে না খেতে, তবে নামানোর সময় যেটুকুই ঝোল রাখি না কেন সেই একটু শুকিয়েই যায়। তারপর এই যে গরম মশলা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। পেঁয়াজ রসুন ছাড়াও এই মাছ রান্না করলে সাথে এই গরম মশলা বাটাটা দিলে বেশ টেস্টি হয়। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। আজকে শুধু এই মাছটাই রান্না করেছি, আর ফ্রিজে আগের দিনের কিছু তরকারি ছিল, ওই দিয়েই আমার হয়ে যাবে। মানে এবেলা তো শুধু আমিই খাবো, রাতে হাজবেন্ড মেয়েরা সবাই খাবে। এরপর দেখা হচ্ছে দুপুর বলুন বা বিকেল বলুন, ওই 4টে নাগাদ। হাজবেন্ড আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছে, পেয়ারা নিয়ে এসেছিল, আর ভাবলাম একটু ফল কেটে দিই। এমনিতেই তো খুব একটা ফল খায় না, আবার ফল খাওয়ারও টাইম আছে, সব সময় ফল খাবে না। যাই হোক, অফিসে তো লাঞ্চ করেই এসেছে, এই সুযোগে একটু ফল কেটে দিলাম, আর গল্প করতে করতে আমিও কয়েক পিস খেলাম। এদিকে আবার অফিস থেকে ফেরার সময় ওই দুপুরবেলা কয়েকটা ছোট ছোট বোয়াল মাছ নিয়ে এসেছিল। বেশ টাটকা ছিল মাছগুলো, কিন্তু কেটে আনেনি। আর এই বিকেল 4টে সাড়ে 4টের সময় কি আর মাছ কাটতে ধুতে ইচ্ছে করে বলুন? কিন্তু কি আর করব, কিছু তো আবার বলাও যাবে না। এদিকে মাছ মাংস আমি আবার না ধুয়ে কখনোই ফ্রিজে রাখি না, আমার ঠিক ভালো লাগে না। তাই ভাবলাম যে এই বোয়াল মাছের তো কোনো প্রকার আঁশ নেই, তাই গোটা মাছগুলো একটু ভালো করে ধুয়ে কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই। যেদিন রান্না করব সেদিন বের করে বরফ ছাড়িয়ে তারপরে কেটে নেব। এদিকে মাছ ধুয়ে সিঙ্কটাও তারপর সিঙ্ক এই জায়গাগুলো সব ভালো করে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতে করতেই ওই বিকেল প্রায় 5টা বেজে গেছে। তারপর ওই সোনাও কলেজ থেকে ফেরার টাইম হয়ে গেছে। এরপর তৈরি করব বিকেলের এনার্জি ড্রিঙ্কস, মানে চা। তারপর সন্ধেবেলা আবার আমার বাবাও এসেছিল একটু। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।